আসসালামু আলাইকুম। আলাপবর্তিকা একাডেমির আজকের ভিডিওতে আমি স্বাগত জানাচ্ছি মৃধা মেহেদী আজম, প্রধান শিক্ষক, শ্রীপুর হুদা সরকারি প্রাথমিক বিদ্যালয়। আজকের ভিডিওতে আমরা দেখব একজন সরকারি চাকরিজীবী হিসেবে আপনার সম্পদের বিবরণী কিভাবে জমা দিবেন। সম্পদের বিবরণী জমা দেওয়ার জন্য প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে যে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সম্পদ বিবরণীর যে ফর্মটি আছে সেই ফর্মটি আমাদের ডাউনলোড করে নিতে হবে। তো ইতিমধ্যে যদি আপনার কাছে ফর্মটি না থাকে তাহলে আপনি সম্পদ বিবরণী দাখিল ফর্ম এটা গুগলে গিয়ে সার্চ করতে পারেন। সার্চ করলে দেখবেন যে প্রথমেই সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের ছক ওয়ার্ড ফাইল জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটের এই লিঙ্কটি চলে আসবে। এখানে এই লিঙ্কে গেলে এখান থেকে আপনি সরাসরি ওয়ার্ড ফাইলটি ডাউনলোড করে নিতে পারবেন। যদি সেটাও আপনার কাছে কঠিন মনে হয় আমি কমেন্ট বক্সে সরাসরি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকে আপনি ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে ইতিমধ্যে আমি ফর্মটি ডাউনলোড করেছি। এখান থেকে আমরা ওয়ার্ড ফাইলটি ওপেন করি। এটাকে এডিটিং অপশনটি এনেবল করে নিতে হবে যদি এরকম দেখায় আর কি। তো এই ফর্মটির কয়েকটি অংশ আছে। প্রথমে ক অংশে যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে সাধারণ তথ্যাবলী আপনার দিতে হবে। আপনার ব্যক্তিগত যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো এখানে দিবেন। এটাতে বোঝার তেমন কিছু নাই। এইখানটাতে আপনার বেতন স্কেল এবং মূল বেতন, বেতন স্কেল অর্থাৎ যে গ্রেডে আপনি চাকরি করেন সেই গ্রেডের যে বেতন স্কেল যেটা আছে কত টাকা থেকে কত টাকা পর্যন্ত সেটা দিবেন এবং মূল বেতনের ঘরে আপনার বর্তমান মূল বেতনটি দিবেন। এরপরে আমরা পরিবারের সদস্যদের বিবরণে আসবেন। পরিবারের সদস্য বলতে এখানে আপনি, আপনার স্বামী বা স্ত্রী এবং আপনার সন্তান যারা আছে সন্তান সন্ততি তাদের বিবরণ এখানে আসবে। বিষয়টি লক্ষণীয় যে পরিবার বলতে এখানে আপনার বাবা বা মায়ের তথ্য এখানে আসবে না। এখানে আপনার স্বামী অথবা স্ত্রী এবং সন্তান সন্ততি তাদের তথ্যগুলো এখানে আসবে। তাদের নাম দিতে হবে, তাদের পরিচিতি নাম্বার দিতে হবে, অর্থাৎ জন্ম নিবন্ধন নাম্বার অথবা এনআইডি নাম্বার, এটা দুটোর যে কোনো একটা দিতে হবে। টিন নাম্বার যদি থাকে আপনার পরিবারের সদস্যদের তাহলে টিন নাম্বার দিবেন। জন্ম তারিখ দিবেন, আপনার সাথে তার সম্পর্ক কি, তার পেশা এবং কর্মস্থল। তো এই তথ্যগুলো আমরা পর্যায়ক্রমে পূরণ করব। এখানে যদি আমার পরিবারের সদস্য এখানে যে কয়টি ঘর আছে তার থেকে যদি বেশি হয় এখানে আলাদা সারি আমরা যোগ করে নিতে পারি। আর আপনি যদি হাতে পূরণ করেন সেক্ষেত্রে এই পেজটার একাধিক পেজ আপনি নিতে পারেন, অর্থাৎ এটা ফটোকপি করে এটার একাধিক পেজ আপনি ফটোকপি করে সেটাতে আপনি এটা যুক্ত করতে পারেন। ঠিক আছে, এরপর আমরা খ অংশে আসি। খ অংশে এখানে সম্পদের বিবরণ দিতে হবে। সরকারি কর্মচারীর নিজ অথবা পরিবারের সদস্যদের নামে দেশে এবং বিদেশে অর্জিত স্থাবর এবং অস্থাবর সম্পত্তির বিবরণ এখানে দিতে হবে। তো প্রথমে আছে স্থাবর সম্পত্তি, সেখানে জমি। তো জমির ক্ষেত্রে দুইটা ক্যাটাগরি আছে এখানে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে কৃষি জমি আর একটা হচ্ছে অকৃষি জমি। তো এই জায়গাটাতে আপনার জমির পরিবারের সদস্যদের যে কারোর যদি মালিকানা থাকে তার জমির পরিমাণটা উল্লেখ করতে হবে। অর্থাৎ আপনার নিজের নামে যদি জমি থাকে সেটা উল্লেখ করতে হবে। আপনার স্বামী অথবা আপনার স্ত্রীর নামে যদি জমি থাকে সেটা উল্লেখ করতে হবে। উল্লেখ করার ক্ষেত্রে যে ফরম্যাটটা অনুসরণ করতে হবে, এখানে প্রথমে জেলার নাম লিখবেন, এরপরে উপজেলা বা থানার নাম লিখবেন, তারপরে মৌজা লিখবেন, খতিয়ান নম্বর, দাগ নম্বর, হোল্ডিং নম্বর অথবা বিদেশে। অর্থাৎ বাড়ির যদি হয় সেক্ষেত্রে হোল্ডিং নাম্বারটা লিখবেন, আর কৃষি জমির ক্ষেত্রে মৌজা লিখবেন, খতিয়ান নাম্বার লিখবেন, দাগ নাম্বার লিখবেন। এমন হতে পারে যে আপনি সবগুলো তথ্য লেখাটাই উচিত হবে। ইন কেস যদি আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা যেখানে জমা দিবেন সেটার ক্ষেত্রে মৌজা নাম্বার মৌজা পর্যন্ত অবশ্যই লিখবেন।
খতিয়ান এবং দাগ নাম্বার অনেক ক্ষেত্রে উল্লেখ করা কঠিন হতে পারে, সেক্ষেত্রে মৌজা পর্যন্ত অবশ্যই এটা লিখবেন। পরিমাণ বা শতাংশ, এখানে একটা বিষয় লক্ষণীয় যে অনেক ক্ষেত্রে যেটা হতে পারে যে আপনার পারিবারিক সম্পত্তি, অর্থাৎ আপনি উত্তরাধিকার সূত্রে সম্পদের মালিক হয়েছেন, কিন্তু সম্পদ আপনার আপনার নিজের নামে সেটা নামজারি করা নেই অথবা বন্টকনামা করা নেই। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, শতাংশর উল্লেখ না করে আপনি লিখতে পারেন পারিবারিক বা উত্তরাধিকার সূত্রে অবন্টিত সম্পত্তির এত অংশ। অর্থাৎ আপনি এখানে আহ, উত্তরাধিকার উত্তরাধিকার সূত্রে আপনি কত অংশের মালিক হবেন, সেই অংশটুকু আপনি এখানে লিখতে পারেন। হুম। অর্থাৎ আপনি উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত, দেখা যাচ্ছে আপনার হয়তো বাবার 100% জমি ছিল, আপনি হয়তো উত্তরাধিকার সূত্রে তার আহ, যত পার্সেন্ট আপনি পান, হ্যাঁ, সেটা এখানে আপনি লিখতে পারেন যে আপনি 25% যদি সেই জমির মালিকানা আপনার থাকে, তাহলে আপনি সেটা এখানে লিখতে পারেন। ঠিক আছে, এভাবে করে আপনি সরাসরি জমির পরিমাণ উল্লেখ না করে এটাও দিতে পারেন যদি সেটা উত্তরাধিকার সূত্রে অবন্টিত সম্পত্তি হয়। ঠিক আছে, এরপরে হচ্ছে অর্জনের ধরন। অর্জনের ধরনের ক্ষেত্রে আপনি যদি আগে এটা লিখেন তাহলে অবশ্যই অর্জনের ধরন এখানে আপনার উত্তরাধিকার সূত্রে হবে। আপনার ক্রয় সূত্রে জমি হলে সেক্ষেত্রে এখানে পরিমাণটা উল্লেখ করতে হবে কত শতাংশ, এবং আপনার দান হতে পারে বা অন্যান্য যৌথ মালিকানা, অর্থাৎ যে ধরনের মালিকানা আপনার জমি সেটা এখানে লিখবেন। যার নামে অর্জিত, অর্থাৎ এটা কি আপনার নিজের নামে, না আপনার স্বামী বা স্ত্রীর নামে বা আপনার সন্তানের নামে, যার নামে তার নাম এখানে লিখতে হবে। অর্জনের তারিখ এবং অর্জন মূল্য, এখানে যদি আপনি ক্রয় সূত্রে জমিটা পেয়ে থাকেন তাহলে আপনি কত তারিখে জমিটা ক্রয় করেছেন, অর্থাৎ রেজিস্ট্রি হয়েছে আপনার নামে, সেই তারিখটা দিতে হবে। এবং আহ, অর্জন মূল্য, অর্থাৎ রেজিস্ট্রি দলিলে আপনার যে অ্যামাউন্টটা উল্লেখ করা আছে সেটা এখানে আপনি দিবেন। হ্যাঁ, আর যদি উত্তরাধিকার সূত্রে অর্জিত হয়, যেটা অবন্টিত, অথবা আপনি উত্তরাধিকার সূত্রে অর্জন করেছেন, সেক্ষেত্রে তো এটার কোনো ক্রয় মূল্য নাই, বা আপনাকে কেউ জমি দান করেছে, সেক্ষেত্রে এটার ক্রয় মূল্য নাই। আপনি সেক্ষেত্রে এটার ক্রয় মূল্যর অর্জন মূল্যর জায়গায় আপনি এটা প্রযোজ্য নয় লিখবেন। আর উত্তরাধিকার সূত্রে অর্জিত জমির ক্ষেত্রে আপনি আপনার পিতার থেকেও উত্তরাধিকার প্রাপ্ত হতে পারেন, অথবা আপনার মায়ের থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারেন, বা মেয়েদের ক্ষেত্রে আপনি আপনার স্বামীর থেকে উত্তরাধিকার প্রাপ্ত হতে পারেন। অর্থাৎ আপনি যার থেকে উত্তরাধিকার সূত্রে জমির মালিক হয়েছেন, উনি যে তারিখে মৃত্যুবরণ করেছে ওই দিনটাই হবে আপনার উত্তরাধিকার অর্জনের তারিখ। সুতরাং উত্তরাধিকার সূত্রে যদি আপনার জমি অর্জিত হয়, তাহলে আপনি যার থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়েছেন তার মৃত্যুর তারিখটাই হবে আপনার অর্জনের তারিখ, এবং অর্জন মূল্য সেক্ষেত্রে প্রযোজ্য নয় হবে। ক্রয় হলে অর্থের উৎস, অর্থাৎ আপনার যদি মালিকানা ক্রয় সূত্রে হয় তাহলে সেই অর্থের উৎসটা কি সেটা এখানে উল্লেখ করতে হবে। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে আপনারা যদি নিয়মিত ট্যাক্স পেয়ার হন, অথবা ট্যাক্স রিটার্ন আপনি নিয়মিত দাখিল করেন, সেই ক্ষেত্রে আপনি এই জমি আপনার ক্রয়টা আপনার রিটার্নে যদি দেখানো থাকে, অর্থাৎ আপনি যে সময় থেকে আয়কর প্রদান করা শুরু করেছেন সেই সময়ের মধ্যে যদি জমিটি কেনা হয়ে থাকে, এবং আয়কর রিটার্নে যেভাবে আপনি আয়ের সোর্সটা দেখিয়েছেন, যখন আপনি জমি কিনেছেন তখন আপনি রিটার্নে ওই বছরের রিটার্নে ওই টাকাটার উৎস যেভাবে দেখিয়েছেন এখানেও সেভাবে দেখানোটা উচিত হবে। এরপরে হচ্ছে অকৃষি জমি। অকৃষি জমি বলতে আপনার
কৃষি জমির বাইরে যে জমিগুলো আছে তার সবই অকৃষি জমি আওতাভুক্ত হবে। আপনার বাড়ির জমি, আপনার কোনো বাগান থাকলে সেই জমিগুলো এগুলো সমস্ত এখানে অকৃষি জমির আওতাভুক্ত হবে। তো একইভাবে আপনি অকৃষি জমির তথ্যগুলো দেখাবেন, অর্থাৎ মালিকানার ধরন, আহ, আহ, পরিমাণটা উল্লেখ করবেন, অর্জনের ধরন উল্লেখ করবেন, যেভাবে কৃষি জমি দেখিয়েছেন একইভাবে উল্লেখ করবেন। তারপর হচ্ছে ইমারত। ইমারত বলতে বোঝাচ্ছে আপনার আহ, কোনো পাকা দালান যদি থাকে, আপনার বাড়ির যে ঘর যেগুলো আছে সেগুলো যদি থাকে, তাহলে সেটার তথ্য এখানে দিবেন। তথ্যর বাকি অংশগুলো পূরণের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য, যেটা কৃষি জমির ক্ষেত্রে আলোচনা করেছি। বসত বাড়ি আপনি থাকলে সেটাও আপনি দিবেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হইলে পরে সেক্ষেত্রে তথ্য সেভাবে পূরণ করবেন। অর্থাৎ আমাদের অর্জনের ধরন যদি উত্তরাধিকার হয় বা দান হয়, সেক্ষেত্রে অর্জন মূল্যের ঘরে প্রযোজ্য নয় হবে। যদি ক্রয় হয় সেক্ষেত্রে আপনি অর্জন মূল্যের ঘরে ক্রয়ের যে পরিমাণ সেটা দিবেন। ফ্ল্যাট থাকলে একইভাবে পূরণ করবেন। এরপরে হচ্ছে আপনার খামার বা বাগান বাড়ি যদি থাকে সেটা আপনি পূরণ করবেন। যেগুলো আপনার নাই সেগুলোর ক্ষেত্রে আপনি নেই লিখতে পারেন অথবা প্রযোজ্য নয় লিখতে পারেন। প্রতিষ্ঠানের ক্ষেত্রে আপনি ব্যবসা প্রতিষ্ঠানের নাম দিবেন। নাম দেওয়ার পরে এখানে আপনার পরিমাণ বা শতাংশ, এখানে যদি স্থাবর সম্পত্তির এখানে ব্যবসা প্রতিষ্ঠানটা লিখেছে, তো ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রে পরিমাণের ক্ষেত্রে আসলে আপনার সম্পদ মূল্য কত সেটা দিবেন। সম্পদ মূল্য বলতে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে মনে করেন আপনার যদি নিজের জায়গায় ব্যবসা প্রতিষ্ঠান হয়, নিজের ঘর হয়, তাহলে সেটার একটা মূল্য আপনি হিসাব করবেন। আপনার ব্যবসা প্রতিষ্ঠানের সম্পদের যে পরিমাণ আছে, অর্থাৎ সেখানে হয়তো আসবাবপত্র আছে, ব্যবসা প্রতিষ্ঠানের নামে ব্যাংক অ্যাকাউন্ট থাকতে পারে, সেখানে টাকা থাকতে পারে। তো সব মিলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের একটা মূল্য আপনি নির্ধারণ করবেন। এটা আপনার ওই ব্যবসা প্রতিষ্ঠানের ট্যাক্স ফাইল যদি থাকে, তাহলে ওই ট্যাক্স ফাইলে ব্যবসা প্রতিষ্ঠানের যে ভ্যালুয়েশন করা আছে, যে মূল্য নির্ধারণ করা আছে, সেই পরিমাণটা আপনি এখানে দিবেন। এরপরে ব্যবসা প্রতিষ্ঠান কার নামে সেটা দিবেন। কিভাবে এই ব্যবসা প্রতিষ্ঠানের আপনি মালিক হয়েছেন সে বিষয়টা উল্লেখ করবেন। অর্জনের ধরনে কিভাবে মালিক হয়েছেন সেটা উল্লেখ করবেন। এরপরে হচ্ছে অর্জনের তারিখ, অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের আপনি যখন আপনার মালিকানা অর্জিত হয়েছে সেই তারিখটা, এবং অর্জন মূল্য যদি প্রযোজ্য হয় তাহলে অর্জন মূল্য দিবেন, প্রযোজ্য না হলে প্রযোজ্য নয় দিবেন। তো এভাবে আমরা ব্যবসা প্রতিষ্ঠানটা পূরণ করব। এর এর বাইরে যদি আপনার আর কোনো স্থাবর সম্পদ থাকে তাহলে সেটা অন্যান্য ঘরে আপনি দিবেন। এবং এক্ষেত্রেও লক্ষণীয় যে আপনার যদি আপনার ট্যাক্স ফাইলে স্থাবর সম্পদ কি কি দেখানো আছে সেটার মধ্যে এই ছকে যদি কভার না করে, তাহলে আপনি বাকি স্থাবর সম্পদগুলো আপনি এই অন্যান্য ক্যাটাগরিতে এখানে বসাবেন। এবার আসি আমরা অস্থাবর সম্পদে। অস্থাবর সম্পদের ক্ষেত্রে প্রথমে আছে অলংকারাদি। অলংকারাদির ক্ষেত্রে আপনার বা আপনার স্বামী এবং স্ত্রী বা সন্তান আদিদের যে পরিমাণ অলংকারগুলো আছে সেটা এখানে উল্লেখ করবেন, মোট পরিমাণটা এখানে উল্লেখ করবেন। এক্ষেত্রেও আবারও বলে রাখি যে আপনার ট্যাক্স ফাইলে অর্থাৎ আয়কর রিটার্নে আপনি যেটা দেখিয়েছেন এখানেও সেটাই হবে আয়কর রিটার্ন, এবং এখানে অসামঞ্জস্য যেন না থাকে, এটা লক্ষণীয়। সম্পদের পরিমাণ, অর্থাৎ এখানে মালিকানা কার নামে আপনার অলংকারাদি আছে সেটা প্রথমে লিখতে হবে, তারপরে হচ্ছে পরিমাণটা লিখতে হবে। অর্জনের ধরন, এটা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন নাকি দান সূত্রে পেয়েছেন বা ক্রয় সূত্রে পেয়েছেন সেগুলো আপনি লিখবেন। এখানে যদি একাধিক অর্জনের ধরন থাকে তাহলে একাধিক লিখবেন, অর্থাৎ আপনি কিছু অলংকার পেয়েছেন উত্তরাধিকার সূত্রে, কিছু অলংকার পেয়েছেন আপনি দান সূত্রে, কিছু অলংকার আপনি ক্রয় করেছেন, তাহলে তিনটাই এখানে লিখবেন। হ্যাঁ, এরপরে অর্জন মূল্য লিখবেন। অর্জন মূল্যের ক্ষেত্রে আপনি যেটা ক্রয় করেছেন সেটার অর্জন মূল্য আছে, বাকিগুলার ক্ষেত্রে প্রযোজ্য নয় লিখবেন। অর্থাৎ আপনি যতটুকু ক্রয় করেছেন সেটার অর্জন মূল্য লিখবেন, এরপরে কমা দিয়ে বাকিটা লিখবেন, প্রযোজ্য নয়। অর্থের উৎস, অর্থাৎ শুধু ক্রয়ের ক্ষেত্রে যেহেতু আপনি অর্জন মূল্য লিখেছেন সেটার অর্থের উৎস দেখাতে হবে। আর যেটা আপনার দান অথবা উত্তরাধিকার সূত্রে পেয়েছেন সেটার ক্ষেত্রে আপনার অর্থের উৎস দেখানোর প্রয়োজন নেই। এরপর আপনার যদি স্টক, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি থাকে একইভাবে দেখাবেন।
স্টক শেয়ারের মালিককে, এটার পরিমাণ কত সেটা দেখাবেন, অর্জনের ধরনে একইভাবে আপনি দেখাবেন। আপনার সঞ্চয়পত্র যদি থাকে সেটা দেখাবেন, বীমা যদি থাকে বীমা দেখাবেন। এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে আপনি সঞ্চয়পত্র, বীমা এইগুলার ক্ষেত্রে আপনার বা শেয়ারের ক্ষেত্রে আপনি পরিমাণের এখানে ধরেন শেয়ারের লিখবেন, তাহলে কতগুলো শেয়ার আপনার আছে আপনি সেই পরিমাণটা লিখবেন। অর্জন মূল্যর ওখানে হচ্ছে ওই শেয়ারগুলো ধরে নিয়ে আপনার 100টা শেয়ার আছে, আপনি 10 টাকা করে প্রতিটা শেয়ার কিনেছেন, তাহলে এটার অর্জন মূল্য হচ্ছে 1000 টাকা। আর আপনার এটার স্থিতি অর্থাৎ আপনি বর্তমান মূল্য কত আছে, অর্থাৎ এটা আপনি স্ল্যাশ দিয়ে স্থিতিটি লিখবেন, অর্থাৎ বর্তমানে আপনার এটার মূল্য কত। ব্যাংকে গচ্ছিত অর্থের ক্ষেত্রে এবং অন্যান্য গুলার ক্ষেত্রেও, অর্থাৎ এখানে যে কয়েকটা ঘর আছে, আপনার স্টক, শেয়ার, সঞ্চয়পত্র, বীমা, নগদ ব্যাংকে জমা, এরপরে হচ্ছে এফডিআর, এরপর জিপিএফ, এই ঘরগুলার ক্ষেত্রে স্থিতি বলতে 30 জুন 2024 তারিখে এটা স্থিতির পরিমাণটা উল্লেখ করতে হবে। অর্থাৎ ব্যাংকে আপনার নগদ কত টাকা আছে সেটা আপনার যে ব্যাংকে হিসাব আছে, যদি একাধিক হিসাব থাকে তাহলে একাধিক হিসাবে সব মিলিয়ে 30 জুন 2024 তারিখে কত টাকা ব্যালেন্স ছিল। অর্থাৎ 30 জুন 2024 তারিখে যদি আপনার 2000 টাকা ব্যালেন্স থাকে আপনার অ্যাকাউন্টে, তাহলে সেই 2000 টাকাটা এখানে আপনার লিখতে হবে। আপনার যদি 2 লক্ষ টাকা থাকে তাহলে সেই টাকাটা লিখতে হবে। অর্থাৎ 30 জুন 2023 তারিখে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স ছিল সেটা আপনি এখানে লিখবেন। সেটা জানার জন্য আপনি ব্যাংক থেকে 30 জুন 2024 তারিখ পর্যন্ত একটা স্টেটমেন্ট তুলে নিলে আপনি স্থিতির হিসাবটা পাবেন। জিপিএফ এর ক্ষেত্রেও সেম, আপনি কার নামে জিপিএফ সেটা লিখবেন। এখানে পরিমাণের ক্ষেত্রে আপনি প্রতি মাসে কত করে জিপিএফ এ কর্তন করেন সেটা লিখবেন। আর স্থিতির এখানে এসে আপনি দেখবেন 30 জুন 2024 তারিখে আপনার জিপিএফ এ মোট কত টাকা মুনাফা সহ জমা আছে সেই পরিমাণটা আপনি লিখবেন। মোটরযানের ক্ষেত্রে আপনার কার নামে মোটরযান আছে যদি থাকে সেটা লিখবেন। পরিমাণের এখানে আপনার হচ্ছে সংখ্যা লিখবেন কতগুলো আছে। আর অর্জন মূল্যের ক্ষেত্রে এটা আপনি কত টাকা দিয়ে ক্রয় করেছেন সেটা লিখবেন। ইলেকট্রনিক্স আসবাবপত্রের ক্ষেত্রে আপনার হচ্ছে মালিকের নাম লিখবেন। এখানে আমাদের অনেক ইলেকট্রনিক্স থাকে, এখানে আলাদা আলাদা করে ইলেকট্রনিক্স এর নাম লেখার প্রয়োজন নাই, আপনি একবারে একটা সংখ্যা দিবেন। সাধারণত আয়কর রিটার্নেও আমরা এটা দিয়ে থাকি। সো আয়কর রিটার্নে আপনার যতগুলো আছে সেরকম একটা সংখ্যা আপনি দিবেন, সেটা 20টি 30টি হতে পারে। যতগুলো সংখ্যা আপনার হবে সেই সংখ্যাটা দিবেন এবং সেটার মূল্য একটা বসিয়ে দিবেন, হিসাব করে কত টাকা আসতে পারে। আগ্নেয়াস্ত্র যদি থাকে সেটার তথ্য দিবেন। এর বাইরেও আপনার আয়কর রিটার্নে যদি অন্যান্য আরো অস্থাবর সম্পত্তি দেওয়া থাকে সেগুলো আপনারা এখানে পূরণ করবেন। এরপর আসি গ অংশে, এখানে আপনাদের যদি লোন থাকে সেই লোনের অংশটা পূরণ করতে হবে এবং এখানে যে ব্যাংকে আপনার লোন আছে এবং যার নামে ঋণটা গ্রহণ করা হয়েছে, প্রথমে তার নাম দিতে হবে যার নামে ঋণ গ্রহণ করা হয়েছে। এরপরে হচ্ছে প্রতিষ্ঠানের নাম দিতে হবে, অর্থাৎ ব্যাংকে যে ব্যাংক থেকে বা যে এনজিও থেকে আপনি ঋণ নিয়েছেন সেটা দিতে হবে। এরপরে হচ্ছে ঋণের ধরন, অর্থাৎ কি পারপাসে আপনি ঋণ নিয়েছিলেন সেটা দিতে হবে। গ্রহণের তারিখ, যে তারিখে ঋণ নিয়েছিলেন। ঋণের পরিমাণটা উল্লেখ করতে হবে, অপরিশোধিত ঋণের পরিমাণ। এই অপরিশোধিত ঋণের পরিমাণের ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 30 জুন 2024 তারিখে এটার যে আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে, স্থিতি আছে, সেই পরিমাণটা এখানে উল্লেখ করতে হবে এবং সব শেষে এটা পূরণ করা শেষে আপনি এখানে স্বাক্ষর দিবেন, তারিখ দিবেন, আপনার নাম এবং পদবি দিবেন। তো আশা করছি পুরো বিষয়টা আমি পরিষ্কার করতে পেরেছি। এরপরেও যদি আপনাদের কোথাও কোনো কনফিউশন থাকে বা জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্ট করতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
এবং বেল আইকনে ক্লিক করে রাখলে পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে সেগুলো আপনারা দেখতে পাবেন। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আলোকবর্তিকা একাডেমির তরফ থেকে। আজকের মতো এখানেই শেষ করছি।